Hello students of class 11, welcome to all of you. আজ আমরা একটা নিউ চ্যাপ্টার এবং টোটালি একটা ডিফারেন্ট আইডিয়া তোমাদের দেবে, যেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা বাংলায় বলা হয় জটিল রাশি। তার এই টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন, কমপ্লেক্স নাম্বার কি, value of I square, I cube, I to the power 4. এই I of course আমাদের alphabetically I, but I টা কি সেটা কমপ্লেক্স নাম্বার থেকে এসেছে এবং সেটা কি সেটা একটু বাদেই জানবো। স্ট্যান্ডার্ড ফর্ম, স্ট্যান্ডার্ড কমপ্লেক্স নাম্বারের স্ট্যান্ডার্ড ফর্মটা কি, জেনারেলি কিভাবে এক্সপ্রেস করা হয় সেটা সম্পর্কে জানবো। পিওরলি রিয়েল অ্যান্ড পিওরলি ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার কি সেটা জানবো। কমপ্লেক্স কনজুগেট বা অনুবন্ধীকরণী কি সেটা জানবো। তারপর জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন বা গাণিতিক প্রয়োগ, আর একইভাবে মডিউলাস অ্যান্ড অ্যামপ্লিটিউড, এই টপিকগুলো আমরা জানবো। পাশাপাশি এই টপিকগুলোর প্রত্যেকটা সম্পর্কে আমরা এক্সাম্পলও বা ছোট ছোট অঙ্ক আমরা শিখব। তো কমপ্লেক্স নাম্বার ন্যাচারালি ম্যাথমেটিক্সে টু টাইপস অফ নাম্বার, ন্যাচারালি নয় সবসময় টু টাইপস অফ নাম্বার আছে। একটা হচ্ছে রিয়েল নাম্বার, যেটা কিনা অলরেডি তোমরা জানো, বা বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি বা জটিল সংখ্যা। ক্লিয়ার? তাহলে ম্যাথমেটিক্সে দুটো নাম্বার অফ সিস্টেমকে বা সংখ্যা তত্ত্বকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, একটা হচ্ছে অবাস্তব সংখ্যা বা অবাস্তব রাশি বা কমপ্লেক্স নাম্বার। তাহলে এইবার এই রিয়েল নাম্বারের মধ্যে যে পার্টগুলো পড়ে সেগুলো তোমরা অলরেডি আগে জেনে গেছো। সেগুলো কি? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, সেগুলোর আমি কিছু উদাহরণ দিই। 1 2 3 4, এগুলো সব স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কি, যেটা আমাদের কাউন্টিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। আর হোল নাম্বার কি? ন্যাচারাল নাম্বারের সঙ্গে যদি জিরোটা ইনক্লুড করে দিই, যোগ করে দিই, তাহলে সেটা হয় আমাদের অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। পজিটিভ ইন্টিজার মানে অবশ্যই পজিটিভ থেকে শুরু করে সমস্ত পূর্ণ সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। নেগেটিভ ইন্টিজার মানে জাস্ট প্রত্যেকটার আগে -1 -2 -3 এইভাবে চলছে মাইনাস ইনফাইনাইট অবধি বা অসীম অবধি। মূলদ সংখ্যা মানে এটাও তোমরা জানো, মূলদ সংখ্যা মানে যে সংখ্যাকে p/q আকারে, অর্থাৎ লব বাই হর বা নিউমারেটর বাই ডিনোমিনেটর আকারে প্রকাশ করা যায়, এবং অবশ্যই q নট ইকুয়ালস টু 0, কারণ q 0 হয়ে গেলে নাম্বারটা আনডিফাইন্ড বা অসংজ্ঞাত হয়ে যাবে। যেরকম 0/2, কারণ কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করা যায় না, সেক্ষেত্রে ভ্যালুটাকে আমরা কি বলি? অসংজ্ঞাত বা আনডিফাইন্ড। সেটা অবশ্যই qটা নট ইকুয়াল টু 0 হবে। আর ইরেশনাল নাম্বার মানে যে নাম্বারকে আমরা p/q আকারে এক্সপ্রেস করতে পারবো না, সেটা হচ্ছে আমাদের ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। এই সমস্ত নাম্বারগুলোই কার পার্টের মধ্যে পড়ে? রিয়েল নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে। তাহলে এগুলো সবই হচ্ছে আমাদের রিয়েল নাম্বারের পার্ট। এইবার তাহলে আমরা আসি কমপ্লেক্স নাম্বার। তাহলে রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বারের মধ্যে ডিফারেন্সটাকে জেনে নিই। রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, যে কোনো রিয়েল নাম্বারের যদি আমরা স্কয়ার করি বা বাস্তব সংখ্যা যদি আমরা বর্গ করি, বর্গ করলে সেটা সবসময় একটি কি হবে? পজিটিভ নাম্বার হবে বা ধনাত্মক সংখ্যা হবে। ক্লিয়ার? তো সেটা হচ্ছে রিয়েল নাম্বার। কিন্তু আর যদি এরকম কোনো সংখ্যা থাকে যে যার বর্গ বা স্কয়ার করার পরেও সেটা ধনাত্মক সংখ্যা অর্থাৎ পজিটিভ নাম্বারে আসবে না, সেটাই হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার। আমি একটু উদাহরণ দিই। আমি একটা ন্যাচারাল নাম্বার নিই, সাপোজ 2, একটা হোল নাম্বার নিই 3, একটা ইন্টিজার নিই 5, একটা নেগেটিভ ইন্টিজার নিই -5, একটা রেশনাল নাম্বার নিই 2/3 বা -2/3, এটা রেশনাল নাম্বার। এটা আমি ইরেশনাল নাম্বার নিই √3 -√3, তাহলে আমি এইখানে সমস্ত টাইপেরই একটা কি নিলাম?
একটা একটা করে রিয়েল নাম্বারের এক্সাম্পল নিলাম, ঠিক আছে? সে ইন্টিজার হোক, মানে পূর্ণ সংখ্যা হোক, ধনাত্মক পূর্ণ সংখ্যা হোক, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হোক, মূলদ সংখ্যা হোক, ধনাত্মক মূলদ, ঋণাত্মক মূলদ, মূলদ অমূলদ সংখ্যা, ঋণাত্মক অমূলদ সংখ্যা, সবগুলোর প্রত্যেকটা একটা করে উদাহরণ নিলাম। কিন্তু এদের যদি আমি স্কয়ার করি বা বর্গ করি, তাহলে এর বর্গ করলে কি হবে 4, এর বর্গ করলে 9, এর বর্গ করলে 25, এর বর্গ করলে আবার মাইনাস মাইনাস প্লাস 25, এর বর্গ করলে কত আসবে 4/9, এর বর্গ করলে কত আসবে সেই 4/9, কারণ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। আর এটার বর্গ করলে কত আসবে, শুধু আসবে 3, আর এটার বর্গ করলে আসবে মাইনাস মাইনাস প্লাস, আর √3 এর বর্গ অবশ্যই 3। এইবার তোমরা দেখো যে এইখানকার যে প্রত্যেকটা নাম্বার পেলাম আমরা, প্রত্যেকটা নাম্বার কিন্তু পজিটিভ নাম্বার। তাহলে এর কি করলাম, স্কয়ার বা বর্গ করেছি আমরা। বর্গ করে আমরা প্রত্যেকটা নাম্বার কি পেয়েছি, আমরা পজিটিভ নাম্বার পেয়েছি বা ধনাত্মক সংখ্যা পেয়েছি। সেই তাহলে যে সমস্ত নাম্বারে বর্গ করলে আমরা ধনাত্মক সংখ্যা পাই, সেগুলো আলটিমেটলি তাহলে কার আন্ডারে পড়বে, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার আন্ডারে পড়বে। তাহলে অবাস্তব সংখ্যা কি, স্বাভাবিকভাবেই তাহলে এর বিপরীত প্রপার্টিটা যে মেনে চলবে। তাহলে বিপরীত প্রপার্টিটা কি, যে সমস্ত সংখ্যা বর্গ করার পরেও অর্থাৎ স্কয়ার করার পরেও সেটা কি আসবে না, ধনাত্মক সংখ্যা আসবে না, অর্থাৎ ঋণাত্মক সংখ্যায় থেকে যাবে বা নেগেটিভ নাম্বার থেকে যাবে, সেটাকেই আমরা বলবো কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি, ঠিক আছে? এবং এই যে নিউ ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স, এটা অঙ্কের একটা নতুন শাখা, এটা কেন সৃষ্টি হলো সেটা একটু বাদে বলছি। আগে আমি একটা উদাহরণ দিয়ে দিই জটিল সংখ্যা। যদি আমি উদাহরণটা এরকম নিই, √3, আমি সাপোজ ধরে নিচ্ছি x = √3, এটি একটি সংখ্যা। তাহলে এর যদি আমি বর্গ করি, তাহলে x² কত হবে, √3 তার হোল স্কয়ার। তাহলে রুটের স্কয়ার কি হয়ে যাবে, স্কয়ার করলে রুটটা চলে যাবে, তার মানে শুধু পড়ে থাকবে -3। তার মানে আমি √3 একে বর্গ বা স্কয়ার করার পরেও নাম্বারটা কি হয়ে গেল, ঋণাত্মক সংখ্যাই থেকে গেল। তাহলে এটা অবশ্যই আমাদের কি নাম্বার, এইটা নয়, এটা তো আমাদের ঋণাত্মক কি বলবো, নেগেটিভ ইন্টিজার বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এইটা আমাদের কি হয়ে গেল, এইটা হয়ে গেল আমাদের কমপ্লেক্স নাম্বার। তো এইটা গেল হচ্ছে মেইন ডিফারেন্স বিটুইন কমপ্লেক্স নাম্বার এন্ড রিয়েল নাম্বার। দেখো, প্র্যাকটিস করতে করতে অঙ্ক অনেকেই পারবে, কম বেশি সবাই পারবে। আর আমি শুরুতেই বলে দিই, আমি এইটুকুই জানি, ম্যাথসের অঙ্কের দুটো শব্দ, ফার্স্ট ওয়ান ইজ প্র্যাকটিস, সেকেন্ড ওয়ান ইজ অলসো প্র্যাকটিস। যে যত বেশি প্র্যাকটিস করবে ম্যাথস সে তত বেশি ভালো পারবে। কিন্তু ম্যাথসটা কেন, কোনটার কি ইউজ বা অ্যাপ্লিকেশন জানতে গেলে সেটা কিন্তু আমাদের থিওরি পার্টটাকে খুব ভালো করে বুঝতে হবে। অনেকেই আছে থিওরি পার্ট বা সোর্স বা কমপ্লেক্স নাম্বার কেন আসলো বা কোথা থেকে আসলো সেটা জানার প্রয়োজন বোধ করে না, সোজা অঙ্কের দিকে চলে যায়। আমি কিন্তু মেইনলি ফোকাস করি থিওরির দিকে, আগে থিওরির দিকে ফোকাস, তারপরে অঙ্ক। যে থিওরি বুঝতে পারবে, যে ABCD লিখতে জানে, সে A ফর অ্যাপেলও লিখতে পারে। ক্লিয়ার? নাও তাহলে আমাদের নাম্বার সিস্টেমে বা সংখ্যা তত্ত্বে দুটো পার্ট, একটা হচ্ছে রিয়েল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার সিস্টেম। রিয়েল নাম্বার সিস্টেম কাকে বললাম, যে সংখ্যাগুলোর স্কয়ার বা বর্গ করার পরে একটা ধনাত্মক সংখ্যা আমরা পাবো বা পজিটিভ নাম্বার পাবো। সেটা পজিটিভ নাম্বার, সেটা ইন্টিজার হতে পারে, তার কোনো মানে, সেটা রেশনাল হতে পারে, ইরেশনাল হতে পারে, যে কোনো নাম্বার হতে পারে, পজিটিভ নাম্বার পাবো, সেটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার সিস্টেম। আর যে নাম্বারগুলোর বর্গ করার পরেও নাম্বারটা ঋণাত্মক ফর্মে থেকে যাবে, সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার সিস্টেম। এইবার আমি বলি কমপ্লেক্স নাম্বার হঠাৎ করে কোথা থেকে আসলো, কমপ্লেক্স নাম্বারটা কি, কমপ্লেক্স নাম্বারের সোর্সটা কি। যখন কোয়াড্রেটিক ইকুয়েশনে সলভ করতে গেলাম, সাপোজ x² = 9, x² = 9, তো আমরা স্বাভাবিকভাবে x = কি লিখি, এখান থেকে স্কয়ার তুলে দিলে এপাশে রুট দিই আর সঙ্গে সঙ্গে প্লাস মাইনাস দিই।
তাহলে আমার x এর দুটো রুট বা বীজ আমি পাচ্ছি। তাহলে একটা হচ্ছে আমাদের +3 আর একটা হচ্ছে আমাদের -3। তাহলে দেখ এইখান থেকে আমরা x² = 9 পাচ্ছি, এখান থেকে আমরা স্কয়ার করলে x² = 9 পেলাম। তার মানে এই দুটোই কোথা থেকে আসলো? মেইন ইকুয়েশনকে স্যাটিসফাই করলো। তার মানে দুটোই x = 3 আর x = -3 দুটোই হচ্ছে এই সমীকরণের রুট বা বীজ। এই সমীকরণের রুট বা বীজ হচ্ছে একটা হচ্ছে 3, একটা হচ্ছে -3। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে অবভিয়াসলি তার দুটো রুট থাকবে, একটা হচ্ছে +3, একটা হচ্ছে -3। তাহলে যে কোনো পজিটিভ নাম্বারের রুট বার করতে গিয়ে বা বীজ বার করতে গিয়ে আমাদের কোনো প্রবলেম অ্যারাইজ হলো না। কিন্তু এটাই যদি থাকতো x² = -9, তখন কি করা হলো? তখন x স্বাভাবিকভাবে আমাদের কি আসবে? ±√9, ঠিক আগের মতনই। কিন্তু এই x +- তো দিলাম, এবার √9 এর ভ্যালু কত হবে? কিছু কিছু স্টুডেন্টকে জিজ্ঞেস করলে বলে, কেউ বলে 3, কেউ বলে -3। আমি দুটোই লিখছি, ঠিক আছে? কিন্তু যদি আমি এইটা নিয়ে যদি আমি শুরু করি, তাহলে x +-3, তার মানে x² কি হবে? স্কয়ার করলে প্লাস থাকলেও 9 হবে, মাইনাস থাকলেও 9 হবে। তাহলে স্বাভাবিকভাবেই এইটা কি এই ইকুয়েশনের সমীকরণ? স্বাভাবিকভাবেই নয়। কেন? কারণ ছিল আমাদের x² - 9, কিন্তু যে রুট আমরা পেলাম তার বর্গ করার পরে সেই সমীকরণে আমরা ফিরে যেতে পারলাম না। তার মানে এটা স্যাটিসফাই করছে না, তাই তো? তার মানে x +3 বা -3 কোনটাই এই সমীকরণের রুট নয় বা বীজ নয়। আর যদি আমি এইটা নিয়ে কাজ করি, তাহলে x কি আসবে? প্লাস এর মাইনাসে কি আসবে? মাইনাস, আর মাইনাসের মাইনাসে কি আসবে? প্লাস। জাস্ট প্লাস মাইনাসের জায়গায় উল্টে গেল, -+3। তাহলে x² কত আসবে? সেই আবার চলে আসলো 9। তাহলে এটাও কিন্তু এই সমীকরণকে সিদ্ধ করছে না। ক্লিয়ার? তাহলে এটাও কিন্তু এই সমীকরণকে সিদ্ধ করছে। তার মানে এইটাও এই সমীকরণের বীজ নয়। তাহলে যখন একটা ঋণাত্মক সংখ্যা রয়েছে, তার যখন আমরা রুট বা নেগেটিভ নাম্বারের রুট বার করতে যাচ্ছি, সেটা আমরা রিয়েল নাম্বার সিস্টেমে তার কোনো রুট পাচ্ছি না বা তার কোনো বীজ আমরা পাচ্ছি না। তাহলে এই সমস্যা মেটানোর জন্য বা এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য একটা নিউ ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স, দ্যাট ইজ কমপ্লেক্স নাম্বার, অ্যারাইজ হলো। তাহলে আবার বলি, যখন একটা ঋণাত্মক নাম্বারের রুট বার করতে যাওয়া হচ্ছে, তখন সেই রুটটা বাস্তব নাম্বারে বা রিয়েল নাম্বার সিস্টেমে আমরা খুঁজে পাচ্ছি না। তো সেইটাকে ওভারকাম করার জন্য একটা নিউ ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স, দ্যাট ইজ কল্ড কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি, অ্যারাইজ হলো। এইবার তাহলে এইটাকে, এই ওভারকামটাকে কি করে করা হলো এবার সেটা দেখি। তাহলে x² = -9, তাহলে স্বাভাবিকভাবেই আমরা কি লিখতে পারি? স্বাভাবিকভাবেই আমরা লিখতে পারি x = ±√9। ক্লিয়ার? ±√9। বা আমি এখন আগে শুধু আমি -9 নিয়ে কনসিডার করি, তারপরে আমি বলছি। তাহলে এই √9টাকে ম্যাথমেটিক্সে কি লেখা হলো? 9 × -1 লিখতেই পারি। 9 × -1 মানে -9। এইবার এই দুটো রুটকে আমরা আলাদা করে দিলাম। কেন আলাদা করে দিলাম? এইটা আমরা দেখো, এইটা আমাদের কি হয়ে গেল? রিয়েল নাম্বার সিস্টেমের ভ্যালু আমরা খুব ইজিলি বার করতে পারলাম 3, কিন্তু এর ভ্যালু আমাদের জানা নেই। এবং এই ভ্যালুটা কি অ্যাকচুয়ালি, এটা পৃথিবীতে কারোরই জানা নেই। তখন এইটাকে রিপ্রেজেন্ট করা হলো I দিয়ে। I ফর নাথিং, I ফর ইমাজিনারি। তাহলে এটা একটা কাল্পনিক জিনিস বা কল্পনার উপরে ভিত্তি করে আমরা ভ্যালু বার করছি। এই আইটা আই মানে তাহলে আমাদের কি হয়ে গেল? I মানে হচ্ছে √−1। I কেন? কারণ বাস্তবে বা রিয়েল নাম্বারে কোনো এক্সিস্টেন্স নেই, কিন্তু রিয়েল নাম্বারে বা বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে কোনো এক্সিস্টেন্স নেই, তাই একে I দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। I ফর ইমাজিনারি নাম্বার, বা যেটাকে কিনা বলা হয় কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে? I ফর ইমাজিনারি, এবং I এর ভ্যালু কত? -1।
দ্যাট ইজ দ্য সোর্স অফ কমপ্লেক্স নাম্বার। তাহলে কমপ্লেক্স নাম্বার আমি আবার রিপিট করছি, কমপ্লেক্স নাম্বার কেন আসলো? যে কোনো ঋণাত্মক নাম্বার বা নেগেটিভ নাম্বারের রুট বার করার ক্ষেত্রে সেটাকে আমরা আই কনভার্ট করে সেটাকে আমরা নিউ ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স দ্যাট ইজ কল্ড কমপ্লেক্স নাম্বারের অ্যারাইজ হলো। আর এর পাশাপাশি আমি আরেকটা কথা বলে রাখি যে প্রত্যেকে ভিডিওটাকে দেখার সময় আমার মনে হয় ইউটিউবে ডিরেক্ট অনলাইন না দেখে ইনিশিয়ালি ভিডিওটাকে ডাউনলোড করে নেবে। কেন? কারণ প্রত্যেক জায়গাতেই এখন নেটওয়ার্ক ভীষণভাবে প্রবলেম চলছে। তো যদি ভিডিওটা প্রপারলি এবং ক্লিয়ারলি না বোঝা যায় অনেক কিছুই ডাউট ক্লিয়ার হবে না। আর ম্যাথমেটিক্সে ডাউট ক্লিয়ার না হলে কোনো প্রবলেমই আর ইজি মনে হবে না। ঠিক আছে? তো ভিডিওটা ডাউনলোড করে আমাদের ইউটিউবের লাইব্রেরি অপশন আছে, সেখানে গিয়ে তুমি ভিডিওটা যে কোনো সময় দেখতে পারো এবং তখন তাহলে আলটিমেটলি কি হবে, ভিডিও কোয়ালিটিটা একদম রিয়েল কোয়ালিটি হবে, বুঝতে কোনো অসুবিধা হবে না। আর একটা কথা বলে নিই যে মাধ্যমিক বা ম্যাট্রিকুলেশনে অনেকেই ম্যাথসে খুব ভালো থাকে, স্বাভাবিকভাবেই তাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি থাকে। তারা নিজেদের ভাবে যে আমরা 11-12-এ ইজিলি ওভারকাম করে নেব। তো আমি সিম্পলি বলে দিই, এটা ভয় দেখানো না, এটা প্র্যাকটিক্যালি যে ক্লাস 10-এর সঙ্গে ক্লাস 11-12-এর ম্যাথসে কিন্তু হিউজ ডিফারেন্স। সিম্পলি আমরা অ্যাজ এ টিচার হিসেবে এক্সাম্পল দিই, ক্লাস 9-10 হচ্ছে একটা ডোবা বা পুকুর টাইপ, আর 11-12 হচ্ছে একটা নদী, এতটাই ডিফারেন্স। আর গ্র্যাজুয়েশন লেভেলের ম্যাথস হচ্ছে একটা সমুদ্র, এতটাই ডিফারেন্স। সেই জন্যে তোমরা যদি তোমাদের হিস্ট্রি মানে সিনিয়রদের হিস্ট্রি দেখে থাকো যে অনেকেই ম্যাট্রিকুলেশন লেভেলে ম্যাথমেটিক্সে আউট অফ 100 ক্যারি করছে, 90, 95, 96, 98 ইজিলি ক্যারি করছে। 11-12-এ গিয়ে দেখা যাচ্ছে 60%, 50%, 70%, আবার কেউ ফেলও করে যাচ্ছে। সো ম্যাথসটা খুব সিনসিয়ারলি নিতে হবে, রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে। আলটিমেট ওয়ার্ড ইজ প্র্যাকটিস। এটা আজকে আমি ফার্স্ট দিনও বলছি এবং যতদিন ক্লাস নেব সেটা আমি বলতে থাকবো। যাই হোক, তাহলে ভিডিওটা ডাউনলোড করে হেডফোন ইউজ করে দেখলে তোমাদের পক্ষে সুবিধা হবে, এটা আমার পক্ষে সাজেশন। নাও তাহলে এবার নেক্সট পয়েন্টে চলে আসি। নেক্সট পয়েন্ট হচ্ছে ভ্যালু অফ আই স্কয়ার, আই কিউব এন্ড আই টু দি পাওয়ার 4। তাহলে অলরেডি আই নিয়ে তো আর কোনো কনফিউশন নেই, অলরেডি আমরা জেনে গেলাম ভ্যালু অফ আই ইজ root over of -1. Then simply what is the value of I square? Obviously the square করলে কত আসবে? -1. Clear? Now I cube এর ভ্যালু কত হবে? I cube মানে আমরা লিখতেই পারি I square into I। কেন I square into I লিখছি? কারণ আমরা I square এর ভ্যালুও জানি, I এর ভ্যালুও জানি। সেজন্য আমরা একটা আননোন জায়গায় কখন কি করে পৌঁছাই সেটা আমাদের জানতে জানতে নোন থেকে আমরা আননোনে পৌঁছাই। একইভাবে I স্কয়ার মানে কত? -1 ইন্টু I মানে I লিখলাম মানে -I, এটাও লেখা যায় বা মাইনাস অফ রুট ওভার অফ -1। তাই বলে আবার কেউ দয়া করে এই মাইনাসটা বাইরে নিয়ে আসবে না, কারণ রুটের ভেতর থেকে কখনোই নেগেটিভ নাম্বার বাইরে বার করা যায় না। যদি বাইরে বার করা যেত তাহলে আর কমপ্লেক্স নাম্বারের সৃষ্টি হতো না। রুট ওভার অফ -9 যদি সমান রুট ওভার অফ 9 লেখা যেত তাহলে আর কমপ্লেক্স নাম্বারের এক্সিস্টেন্সই হতো না। ক্লিয়ার? সো এটা আমাদের আসলো। এবার I টু দি পাওয়ার 4 মানে কি? I টু দি পাওয়ার 4 মানে I স্কয়ার ইনটু I স্কয়ার, তাহলে মানে -1 ইনটু -1। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আলটিমেটলি +1। আর এটা কি হয়ে গেল? এটা কিন্তু রিয়েল নাম্বার হয়ে গেল বা বাস্তব সংখ্যা হয়ে গেল। ক্লিয়ার? তাহলে I এর ভ্যালু কত? রুট ওভার অফ -1। I স্কয়ার কত? -1। একদম এটা মেমোরাইজ থাকবে সব সময়। I কিউব কত? -I বা মাইনাস অফ রুট ওভার অফ -1। আর I টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? 1। I টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1। এবার এর উপর বেস করে আমি আরো দুই একটা ছোট প্রবলেম দেখাই। সাপোজ আমাকে I টু দি পাওয়ার 4, 5, 7 একটা হিউজ নাম্বার দিয়ে দিল, এর আমার ভ্যালু বার করতে হবে। তাহলে যখনই একটা বড় সংখ্যার ভ্যালু দেবে স্বাভাবিকভাবে আমি একে 4 দিয়ে ডিভাইড করব। কেন করব সেটা আমি বলছি। 4 1s are 4, 5, 4 1s are 4, 17, 4 4 16। আমি বাংলা ইংরেজি দুটো মিশিয়েই বলবো, কারোর কোনোই অসুবিধা হবে না। 1
তাহলে এইটা সমান সমান আমি কি লিখতে পারি, I টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 114। 4 ইন্টু 114 কত হয়ে গেল, 456 ইন্টু কটা রিমাইন্ডার কত রয়েছে 1, বা ভাগশেষ কত রয়েছে, তার মানে I কটা হবে, একটাই হবে। যদি রিমাইন্ডার 2 হতো তাহলে আমাকে এখানে কি লিখতে হতো, 2 স্কয়ার লিখতে। আর যদি রিমাইন্ডার 3 হতো তাহলে এখানে কি লিখতে হতো, I কিউব। আর যদি 4 তো হবেই না, কারণ 4 হলে আবার ডিভিজিবল বা ভাগ করা যেত। তাহলে এই কেন এটাকে 4 দিয়ে ডিভাইড করলাম, কারণ I টু দি পাওয়ার 4 মানে আমরা অলরেডি জানি এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এটা মানে 1 টু দি পাওয়ার যায় মানে 1 ইনটু I মানে তাহলে এর ভ্যালু হয়ে গেল I। যদি I স্কয়ার আসতো এখানে, যদি রিমাইন্ডার 2 আসতো তাহলে এর ভ্যালু হয়ে যেত -1, I স্কয়ার মানে -1। যদি I কিউব আসতো তাহলে লিখতাম -1। আর যদি টোটালি ডিভিজিবল হতো বা ভাগ যেত তাহলে তার ভ্যালু হতো আলটিমেটলি 1। বুঝা গেল? বুঝতে অসুবিধা হলে ভিডিওটা একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় 3 বার দেখতে হবে, কারণ এটা প্র্যাকটিক্যাল ক্লাসের সঙ্গে ইউটিউবের ক্লাসে অনেকটা ডিফারেন্স থাকে, সেখানে ওখানে রিপিট আমাদের দেখতে হবে নিজেদের সুবিধার্থে। এইবার হচ্ছে নেক্সট আমরা পার্ট নাম্বার 3 তে চলে আসছি, যে স্ট্যান্ডার্ড ফর্ম। হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার, বা জটিল রাশি সাধারণ বা স্ট্যান্ডার্ড রূপ কি? যে কোনো জটিল রাশিকে z দিয়ে ডিনোট করা হয়। এবার z দিয়ে কেন ডিনোট করা হয়, এর কোনো রিজন আমরা সেভাবে বলতে পারি না। যে ম্যাথমেটিশিয়ান আমাদের কমপ্লেক্স নাম্বার সৃষ্টি করেছেন তার কাছে z ভেরিফিক্যালি লাস্ট ছিল, কমপ্লেক্স নাম্বারের সবার লাস্টে তৈরি হয়েছিল, সেই রিপ্রেজেন্টে z দিয়ে ডিনোট করেছে। z equals to a plus ib or x plus iy, যে কোনো একটা দিয়ে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম কেন এটা স্ট্যান্ডার্ড ফর্ম, কারণ যে কোনো নাম্বার সিস্টেমকে আমরা কোথায় রিপ্রেজেন্ট করি, আমরা কোঅর্ডিনেট সিস্টেম বা স্থানাঙ্ক জ্যামিতিতে প্রকাশ করি। তাহলে কমপ্লেক্স নাম্বারকেও আমাদের কোঅর্ডিনেট সিস্টেম বা স্থানাঙ্ক জ্যামিতিতে প্রকাশ করতে হবে। তার এইটাকে বলা হয় রিয়েল পার্ট বা বাস্তব অংশ। বাস্তব অংশ মানে যেখানে I নেই, আর যেটার সঙ্গে I আছে সেটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট বা অবাস্তব অংশ। তাই বলে আইটা কিন্তু নয়, অনলি বিটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। I এর সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে অবাস্তব অংশ, আর I ছাড়া যে পার্টটা থাকবে সেটা হচ্ছে বাস্তব অংশ। আমি একটা এক্সাম্পল দিই, z equal to 2 plus 3i, তাহলে এটা হচ্ছে রিয়েল পার্ট আর 3টা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো এইটা কেন, কারণ হচ্ছে যখন আমরা কোঅর্ডিনেট সিস্টেমে প্রকাশ করব তখন এইটাকে আমরা x অ্যাক্সিসটাকে ডিনোট করা হয় হচ্ছে